আসসালামু আলাইকুম সবাইকে। আমি অনেক আশাহত হই এটা ভেবে যে আমি প্রতিনিয়ত গল্প পড়ি, আমার শ্রোতারা প্রতিনিয়ত গল্পগুলো শোনে, কিন্তু একটা মন্তব্য করে না। মন্তব্য তো দূরে থাকে, একটা লাইকও করে না। গল্পগুলো যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক তো অন্তত করতে পারেন। 1-1.5 ঘন্টার রেকর্ডিংয়ের পর এত কষ্ট করে আপনাদেরকে পর্বগুলো দেই একটা লাইক পাওয়ার আশায়। দয়া করে সাপোর্ট করুন, না হলে আমি যে গল্প পড়ার আগ্রহ হারিয়ে ফেলি। শুরু করতে যাচ্ছি ইলমা বেহরেজের লেখা নবরা গল্পের পর্ব 1 এবং 2। শীত পেরিয়ে ফাল্গুনের নির্জন দুপুরে নিজ বাড়িতে ফিরছেন সুফিয়ান ভূঁইয়া। গত 2 মাস বৈদ্য সাহার কবিরাজের চিকিৎসালয়ে ছিলেন। এতটা সময় সেখানে কাটিয়েও স্বাস্থ্যের খুব একটা উন্নতি হলো না। বুকের ভেতরটা সর্বক্ষণ ধরফর করে। আয়ু ফুরিয়ে আসলে কি আর ঔষধপথ্য কাজ আসে? তিনি বারান্দায় গোল করে রাখা বেতের সোফায় হেলান দিয়ে বসেন। হাঁটার লাঠিটি পরিচালক মনিরের দিকে বাড়িয়ে দিয়ে বলেন, গৌতমের মায়ের কাছে দিয়ে বলবি ভালো করে ধুয়ে রোদ দিতে। মনির দ্রুত পায়ে খাসমহলে চলে গেল। বাড়িটি জমিদার বাড়ি নামে পরিচিত। সুফিয়ানের পূর্বপুরুষরা ছিল ক্ষমতাধর জমিদার। তাদের দাপট কয়েকশো মাইল দূর অব্দি ছড়িয়েছিল। এখন আর সেই জমজমাট ব্যাপারটা নেই। শুধু এই বাড়িটি সম্মান আর জমিদার খেতাবটি রয়ে গেছে। এখন সুফিয়ান ভূঁইয়া অন্যান্য ধনী ব্যবসায়ীদের মতো একজন ধর্নাঢ্য ব্যক্তি মাত্র। দক্ষিণা হাওয়ায় উপচে পড়ছে চোখ মুখে। তিনি 2 চোখ মেলে বাইরে তাকান। বাড়ির চারপাশে অসংখ্য শিমুল গাছ। গাঢ় লাল রঙের পাপড়ি আর সবুজ রঙের বোটায় শোভিত শিমুল ফুল ছড়িয়ে ছিটিয়ে আসে চারিদিকে। চিকিৎসার জন্য যখন বাড়ি ছেড়েছিলেন শীতের রিক্ততায় গাছের পাতা ঝরে বাড়ির পরিবেশ হয়ে পড়েছিল শ্রীহীন। এখন বসন্তের ছোঁয়ায় গাছপালা হয়ে উঠেছে সজীব অপরূপ। একটা বাড়িকে ঐশ্বরিক সৌন্দর্যের সম্মান একমাত্র প্রকৃতি দিতে পারে। সুফিয়ান চোখের চশমাটি খুলে পাশের টেবিলে রাখলেন। বুকের ধরফরানি থামছে না। কিছুক্ষণ হাঁটলে নিঃশ্বাসে অক্সিজেনের অভাব বোধ হয়। বুকের ছাতিতে চিনচিন ব্যথা করে। তিনি সোফায় হেলান দিয়ে চোখ বুজলেন। কানে নুপুরের ধ্বনি ভেসে আসে। সুফিয়ান ঘাড় ঘুরিয়ে পেছনে তাকান। অলঙ্কারে সজ্জিত ঝাপসা অভাবের একটি মেয়ে এসে সামনে দাঁড়ায়। তিনি কিছু বুঝে ওঠার পূর্বে মেয়েটি তার পা ছুঁয়ে সালাম করল। তিনি বিস্ময়ে হতচকিত হয়ে চশমাটি দ্রুত চোখে পড়ে নিলেন। অল্প বয়সী মেয়েটির ফকফকে গায়ের রং, উচ্চতায় খাটো গোল মুখ, জোড়া ভ্রু, শান্ত গভীর চোখ, পরনের জরির কাজ করা ফিনফিনে শাড়ি। মেয়েটির হাতে সুফিয়ানের চোখ আটকে গেল। হাতের চুড়ি দুটো তার মায়ের। এই চুড়ি জোড়ার উত্তরাধিকারী একমাত্র জমিদার বাড়ির পুত্রবধূরা হয়। পুত্রবধূ? কার পুত্রবধূ? বিড়বিড় করে উচ্চারণ করলেন তিনি। শিহাব কি তবে বিয়ে করে বউ নিয়ে ফিরেছে? সুফিয়ানের ঠোঁটে হাসি ফুটল। তিনি নরম গলায় প্রশ্ন করলেন, তোমার নাম কি মা? প্রশ্নটি শুনে মেয়েটি ভ্যাবাচেকা খেয়ে গেল। জোরপূর্বক হেসে বলল, জুলফা খাতুন। জুলফা বাগান। সুফিয়ান মন্ত্রমুগ্ধের মতো উচ্চারণ করলেন। বহু বছর পর এই বাড়িতে নতুন বউ এসেছে, তাও শিহাবের বউ হয়ে। তিনি নিজের আনন্দ ধরে রাখতে পারছেন না। চোখ দুটি হন্য হয়ে শিহাবকে খুঁজছে। কোথায় সেই হতচ্ছাড়া? সুফিয়ানকে আথালি পাথালি চোখ বোলাতে দেখে জুলফা বলল, কাকে খুঁজছেন ভাইজান? মুহূর্তে সুফিয়ানের চোখ দুটি তীক্ষ্ণ হয়ে ওঠে, মিলিয়ে যায় হাসি। তিনি অবিশ্বাস্য সুরে প্রশ্ন করলেন, কে তুমি? নিশীথ বন বিলাসিনী সে। জ্যোৎস্না হোক কিংবা অমাবস্যা রাতের বন তার কাছে স্বর্গ। জুলফা সারা রাত উত্তরের বনে ঘুরে বেরিয়ে শেষ রাত্রিরে পুকুর ঘাটে সিঁড়িতে এসে বসেছে। তার লম্বা চুল পিঠময় ছড়িয়ে আঁচল ভর্তি মাধবীলতা ফুলে। সেখান থেকে তীব্র সুবাস বের হচ্ছে। মাধবীলতার মিষ্টি মাদকতাময় ঘ্রাণ ছড়িয়ে পড়েছে চারপাশে। ফুলের ঘ্রাণ অত্যাধিক তীব্র হলে তার মাথার ভেতরটা কেমন করে, শূন্য লাগে নিজেকে। জুলফা ফুলগুলো হাতে নিয়ে প্রাণ ভরে সুবাস নেয়। বুকের ভেতরটা স্বর্গীয় আনন্দে বিমোহিত হয়ে পড়ে। সে গুনগুনিয়ে ওঠে। সুফিয়ান ভূঁইয়া সারা শব্দহীন অন্ধকারকে আলিঙ্গন করে বারান্দায় দাঁড়িয়ে আছেন। তার পরনে সাদা পায়জামা ও ফতুয়া, পায়ে স্যান্ডেল, চোখের দৃষ্টি পুকুর ঘাটে। মুখ না দেখেই আন্দাজ করতে পারছেন সিঁড়িতে বসে থাকা মেয়েটি জুলফা। জুলফার আচরণ সুফিয়ানের কাছে অস্বাভাবিক ঠেকছে। মেয়েটির হাঁটা চলা কথাবার্তায় কিছু একটা আছে। হঠাৎ ললিতার মেঘের মতো গমগমে কণ্ঠস্বর শোনা গেল। বাড়িতে বউ এনেছে নাকি শেয়াল একমাত্র আল্লাহ জানে। এই মেয়ে শেয়ালের মতো রাত জাগে, এদিক ওদিক ঘুরে বেড়ায়। সুফিয়ান ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালেন। ললিতা দাঁড়িয়ে আছে। বয়স 47 বা আরেকটু বেশি হবে, যদিও ললিতার বয়স ধরা যায় না। কোনো এক জাদু বলে নিজের বয়স যেন 35-এ আটকে রেখেছে। সুফিয়ান মৃদু হেসে বললেন, রাতে তো পেঁচাও জাগে, শেয়ালই কেন বললে? এ মেয়ে শেয়ালের মতো দ্রুত। সুফিয়ান রসিকতা করে বললেন, মনে হচ্ছে গিন্নিকে খুব জ্বালিয়েছে।
ললিতা বলল, ব্যবহার ছোট লোকের মতো। ছোট ভাই কোথা থেকে যে মেয়েকে তুলে এনেছে। 20 দিন হয়ে গেল, আজও ছোট শ্বশুরবাড়ির কেউ এলো না। ললিতার কণ্ঠে ক্ষোভ। সুফিয়ান ভ্রুকুটি করলেন। দুপুরে জুলফার হাতের চুড়ি দেখে তিনি ভেবেছিলেন তার একমাত্র ছেলে শিহাব বউ নিয়ে ফিরেছে। ঘুণাক্ষরেও মাথায় আসেনি শব্দের এই বয়সে এসে হাঁটু বয়সী কোনো মেয়েকে বিয়ে করবে। ভাইয়ের বউকে ছেলের বউ ভেবে কি ভুলটাই না করেছিলেন। সুফিয়ান নিজ মনে ছিছি করে উঠলেন। ললিতার মুখ থমথমে। সুফিয়ানকে চুপ থাকতে দেখে কিঞ্চিত অভিমান হলো তার। বলল, আমার কথা কি আপনার বিশ্বাস হচ্ছে না? সুফিয়ান ললিতার প্রশ্ন এড়িয়ে বিড়বিড় করেন, মেয়েটার সাহস খুব। তিনি জুলফার দিকে একদৃষ্টে তাকিয়ে আছেন। ও একা বসে কি করছে? সুফিয়ানের কণ্ঠে রাজ্যের উৎসাহ। ললিতার কোনো জবাব নেই। সে চেয়ার এনে স্বামীর পাশে রাখল। বলল, আপনার না পায়ে ব্যথা? দাঁড়িয়ে থাকবেন না, বসুন। সুফিয়ান বসলেন। দীর্ঘ আলাপের প্রস্তুতি নিয়ে বললেন, তা বিয়ের ঘটক কে ছিল? সে আমি জানি না, হুট করে আপনার ভাই বউ নিয়ে হাজির। বাড়িতে যে 2 জন গুরুজন আছে তার মনেই ছিল না। এত বছর বললাম বিয়ে কর, করলো না। তার নাকি সংসার ভালো লাগে না, সে ব্যবসা বাণিজ্য নিয়ে থাকতে চায়। এখন কোন আন্দাজে এই বয়সে এসে বিয়ে করলো 20-21 বছরের মেয়েকে? তিনি থামলেন, দম নিলেন, আর তারপর বললেন, কোথায় তোমার দেবর? বাড়িতে বউ রেখে এত রাতে কোথায় সে? তা তো আর আমায় বলে গেছে। তোমাকেই তো বলে যায়, হুট করে না বলে কেন যাবে? বউ আছে, বউকেও হয়তো বলেছে, তাকে জিজ্ঞাসা করুন। আর বেলাল কেমন আছে? যেমন ছিল তেমনই আছে, তার কি আর পরিবর্তন হয়? সুফিয়ান 2 হাত বুকের উপর ভাঁজ করে দীর্ঘশ্বাস ছাড়লেন। সরসর শব্দে বয়ে যাওয়া বাতাস শরীর জড়িয়ে দিচ্ছে। তিনি বেশ শান্ত স্বরে ললিতাকে বললেন, এই রাতের বেলা পুকুরঘাটে বাড়ির বউ বসে আছে, এখানে দাঁড়িয়ে না থেকে একটু বলে কয়ে ঘরে নিয়ে যেতেও তো পারো। তুমি তো তার বড় যা, অভিভাবক। ও আমি পারবো না, আপনি গিয়ে বলে কয়ে তেল মাখিয়ে ঘরে নিয়ে আসুন। রেগে যাচ্ছ কেন? ললিতা রাগ মিশ্রিত অভিমান নিয়ে ভেতরে চলে গেল। সুফিয়ান সেখানেই বসে রইলেন। শীতল বাতাসের স্পর্শে ধীরে ধীরে তার চোখ দুটি বুজে এলো। ললিতা বাড়ির কাজের মেয়ে রেনুর ঘরের সামনে গিয়ে ডাকে, রেনু, এই রেনু। সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর সবেমাত্রই শুয়েছিল রেনু। ললিতার ডাক শুনে তড়িঘড়ি করে উঠে বসে। কিরে, ঘুমিয়ে পড়েছিস? ললিতা দরজায় ধাক্কাচ্ছে। রেনু দ্রুত বেরিয়ে এলো। তাকে এক নজর দেখে ললিতা বলল, মাথাটা ভনভন করছে, হেসেলে তিলের তেল রাখা আছে, একটু বাটিতে করে নিয়ে আয়। রেনু হাওয়ার বেগে রান্নাঘর থেকে তেল নিয়ে ললিতার ঘরে পৌঁছায়। ললিতা হাত পা ছড়িয়ে শুয়ে আছে, তার চুল মেঝে ছুঁই ছুঁই। রেনু জলচৌকি নিয়ে চুলের কাছে বসে আলতো করে তেল মালিশ করে দেয় মাথায়। ললিতার মাথা যেন দাউ দাউ করে আগুন বেরোচ্ছে। তিলের তেলে যদি তা ঠান্ডা হয়। রেনু ঠোঁট টিপে হাসল। সুফিয়ান চোখ খুলে জুলফাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে ওঠেন। জুলফার অপ্রত্যাশিত উপস্থিতিতে তিনি ভয় পেয়ে গেছেন। জুলফা কিছু বলতে উদ্যত হয়, তার আগেই সুফিয়ান চিৎকার করে উঠলেন, এত রাতে তুমি বাইরে কী করো? আর এভাবে চুল খুলে রেখেছো কেন? তুমি কি চুল বাঁধতে পারো না? জুলফা দ্রুত হাত কোপা করল। সুফিয়ানকে রাখতে দেখে সে বিব্রত হয়ে পড়ে। তার শাড়ির আঁচল লুটোপুটি খাচ্ছে মেঝেতে। সুফিয়ান এতটাই ভয় পেয়েছেন যে নিজের রাগ না চাইতে প্রকাশ পেয়ে যায়। তিনি ঢোক গিলে নিজের রাগ সংবরণ করলেন। জুলফা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। সুফিয়ান শান্ত স্বরে বললেন, রাত বেড়েতে বাইরে হাঁটাহাঁটি করবে না, ঘরে যাও। জুলফা মিইয়ে যাওয়া গলায় বলল, জি যাচ্ছি। জুলফা পাশ কাটিয়ে চলে যেতেই সুফিয়ান আপন মনে বিড়বিড় করে সুরা পড়ে বুকে 3 বার ফু দিলেন। তোমাকে আমি আরেকবার বলেছি ভাবির সাথে আর ঝগড়াঝাটি করো না, উনি তোমার শাশুড়ির মতো। বাইরে ঘূর্ণি বাতাসের সাথে হালকা বৃষ্টি হচ্ছে। জুলফার নকশিকাঁথা সেলাই করছিল। শব্দের কথা শুনে তার হাত থেমে গেল। সে মুখ তুলে তাকালো। শব্দের গায়ের রং উজ্জ্বল হলেও চেহারায় বয়সের ছাপ স্পষ্ট। চওড়া বুক, চওড়া কাঁধ, লম্বা কোফ, যা তাকে অন্য 8-10টা পুরুষ থেকে আলাদা করে। জুলফা প্রত্যুত্তরে কিছু না বলে পুনরায় সেলাই আরম্ভ করলো। শব্দর বলল, মুখে কলু পেটে আছো কেন? কথা বলো। জুলফা না তাকিয়ে দৃঢ়ভাবে বলল, আপনার ভাবিকে গিয়ে বলুন আমাকে না খোঁচাতে, তাইলেই তো আর ঝগড়াঝাটি হবে না। তোমার একটু নমনীয় হওয়া উচিত। আমি যথেষ্ট নমনীয় আছি। আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন, তাহলে আমার নমনীয়তা দেখতে পাবেন। জুলফা মনোযোগ দিয়ে সেলাই করছে। কাঁথার জমিনে রং বেরঙের সুতোয় ফুটে উঠেছে কারুকাজ। চুল এলোমেলো, চোখে মুখে এখনো ঘুম লেগে আছে। শব্দর জুলফার পাশে বসে রয়ে বলল, দেখো জুলফা, ভাই ভাবি আমার জন্য খুব মূল্যবান। যখন মা বাবাকে হারাই ভাইজান ছিল তরুণ আর আমি ছোট একটা শিশু। ভাইজান। জুলফা শব্দকে কথার মাঝে আটকে দিয়ে বলল, কথায় কথায় ভাই ভাবির গুণকীর্তন বন্ধ করুন। আপনার ভাই আপনাকে পেলে পুষে বড় করেছে, ভাবি মায়ের মতো যত্ন করেছে, অনেকবার শুনেছি, মেনেছি, মনে রেখেছি, আর প্রয়োজন নেই।
শব্দের ধৈর্যহারা হয়ে পড়ে। সে বিয়ের দ্বিতীয় দিন থেকে জুলফার ঘাড় তেরামি জেদি কথাবার্তা সহ্য করছে। আর কত সহ্য করা যায়। শব্দর আক্ষেপে সুরে বলল, তোমার চেহারা দেখে বোঝার উপায় নেই মনে এত বিষ। বিয়ে করে মস্ত বড় ভুল করে ফেললাম। আপনার বুঝে শুনে খোঁজখবর নিয়ে বিয়ে করা উচিত ছিল। জুলফা দুর্বোধ হাসল। সে শব্দের এই আক্ষেপটাই চাইছিল। শব্দর আর কথা বাড়ালো না। বিছানা ছেড়ে সাদা পাঞ্জাবি পায়জামা পরল। আভিজাত্যের উপঘটন হিসেবে কাঁধে ঝুলিয়ে নিল বাহারি কারুকাজ করা শাল। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, গত কয়দিনে যা করার করেছো, আর করবে না। এখন ভাইজান বাড়িতে, উনি যেন তোমার কোনো কাজে কষ্ট না পায়। এবার কথার 19-20 হলে খুব খারাপ হবে। জুলফা গলা উঁচিয়ে বলল, ভাইজানের চোখ থাকলে উনি দেখতে পাবেন দোষটা আসলে কার। যদি দেখতে না পান, আপনার দৃষ্টিভঙ্গির সাথে ওনার চোখের চশমাটা পরিবর্তন করে নেবেন। জুলফা চোখের পলক ফেলার ফুরসত পেল না। তার আগেই শব্দর এসে তার 2 গাল চেপে ধরে। সঙ্গে সঙ্গে জুলফার হাতে সুই বিঁধে গেল। শব্দর দাঁতে দাঁত চেপে বলল, ভুলে যেও না তুমি কোথা থেকে উঠে এসেছো। যাদের নিয়ে তুমি নোংরা মন্তব্য করছো তাদের মধ্যে একজন জমিদার, অন্যজন রাজবংশের মেয়ে, আর তুমি একজন। শব্দর কথা শেষ করলো না। সে প্রচণ্ড ক্ষোভ নিয়ে মেঝেতে থুতু ফেলল। মুহূর্তে জুলফার চোখ দুটি জলে টুইটুম্বুর হয়ে ওঠে। শব্দর চপর পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। জুলফা স্তব্ধ হয়ে বসে রইল। জমিদার বাড়ির শেষ প্রান্তে থাকা ছনের ঘরটি থেকে ক্রমাগত ভেসে আসছে জিকিরের ধ্বনি। ভোর ভোর করে বের হচ্ছে আতরের গন্ধ। ঘরের চৌখাটে বসে যারা জিকিরের তালে কাঁদছে তারা গ্রামের সাধারণ মানুষ। মাথা থেকে পা পর্যন্ত লেবাস এবং ওঠা বসার সুন্নত মোতাবেক হওয়া গ্রামের মানুষ বেলালকে পথ প্রদর্শক হিসেবে মানে। মুর্শিদ বলে সম্বোধন করে, তার মুরিদ হতে চায়। বেলাল তাদের বোঝানোর চেষ্টা করেন, আমি তুচ্ছ মানব, আমি পাপী বান্দা, আমি দুর্বল। একজন মুর্শিদ একটা ইঞ্জিনের মতো, আর মুরিদরা হচ্ছে বগি। ইঞ্জিন নিজেই যদি দুর্বল হয় তাহলে এতগুলো বগি নিয়ে রেলগাড়ি কীভাবে এগোবে? গ্রামের সহজ সরল মানুষেরা এই কথার বুঝ মানে না। তারা ভাবে জীবনের অন্ধকার বিদীর্ণ করার জন্যই আল্লাহ বেলালকে পাঠিয়েছেন। তারা বেলালকে নিজেদের করা পাপের কথা, অনুতাপের কথা বলতে আসে, বাঁচার কৌশল জানতে চায়, পুণ্যের পথের খোঁজ করে। কাঞ্জিপুরের খেটে খাওয়া অধিকাংশ মানুষের পাপের গল্প বেলালের বুকের সিন্ধুকে জমা। বেলাল মাঝে মধ্যে তাদের কথা শোনেন। বেশিরভাগ সময়ই লাঠি নিয়ে তাড়িয়ে দেন, চৌকাঠে প্রবেশ করতে দেন না। তবুও মানুষেরা তার কাছে আসে, বাহিরে বসে থাকে, জিকির শুনে। বেলাল ঘর থেকে বের হচ্ছে টের পেলেই ভিতুরা উঠে পালায়, সাহসীরা থেকে যায়। চবর্গীয় মানুষেরা আবার বেলালকে পাগল ভাবে। তার মধ্যে জমিদার বাড়ির সদস্যরা প্রধান। জমিদারি ভিটার 99 ভাগ অংশে জমিদার বাড়ির দাপট, বাকি 1 ভাগে বেলালের ছনের ঘর। 2 ভাগের মধ্যখানে তা কাটা তারের বেড়া। সুফিয়ানের দিক নির্দেশনায় মনির বাগানের কাজ করছে। তার পুনঃ নাম মনিরুজ্জামান। কখন কিভাবে এই বাড়িতে এলো, কে বাবা কে মা সে জানে না। বুঝতে শেখার পর থেকে নিজেকে এই বাড়িতে আবিষ্কার করে। জমিদার বাড়ির প্রতিটি সদস্যের খেদমত করাই তার জীবনের শাশ্বত সত্য। সুফিয়ান লাঠি দিয়ে উত্তরে ইশারা করে বলেন, ওদিকের চাকাগুলো শুকিয়ে গেছে, পানি দে। সকালে না মেঘ হইল কাকা, ওইটুকু বৃষ্টির পানিতে কিছুই হয় না। আরও দে, পানি তো শেষ তো কি, ড্রাম থেকে নিয়ে আয়। মনির শেষ নিয়ে পানি আনতে চলে যায়। সুফিয়ান চেয়ারে বসে বেলালের ঘরটির দিকে তাকান। জমিদার বাড়ি থেকে বেলালের ঘরটিকে খেলনা বাড়ির মতো মনে দেখায়। উঠোনে একটা ছোট কুয়া। কোনো এক কারণে ইট পাথরের এই রাজকীয় বাড়ি থেকে বেলালের ঘরটিকে তার সুখের মনে হয়। এমন সময় দেখা গেল শব্দরকে পশ্চিম দিক দিয়ে খাসমহলে ঢুকছে। সুফিয়ানের চোখ পড়তেই ডাকলেন, শব্দর। ভাইকে দেখে শব্দর ছুটে এসে কোলাকুলি করলো, কেমন আছেন ভাইজান? ভোরে বাড়ি ফিরে আপনাকে খুঁজেছি, কোথায় ছিলেন? এই তো আগের মতোই, সকালে একটু হাঁটতে বের হয়েছিলাম। তোমার কী অবস্থা? কাজকর্ম নিয়ে একটু চাপে আছি, তবে শরীর স্বাস্থ্য ভালো আছে। শরীর স্বাস্থ্য ভালো থাকারই কথা। নতুন বিয়ে করেছো? শব্দর হাসলো, অপরাধী সুরে বলল, ক্ষমা করবেন ভাইজান, আপনার উপস্থিতি ছাড়াই। তাতে কোনো সমস্যা নেই, কিন্তু লুকিয়ে চুরিয়ে বিয়ের কী প্রয়োজন ছিল? আমাদের বাড়িতে কি কখনো এমন বিয়ে হয়েছে? শব্দের প্রত্যুত্তরে চুপ রইল। সুফিয়ান বললেন, যা হবার হয়েছে। মেয়ের বাপের বাড়ি কোথায়, বংশ কী? কালীগঞ্জে। বাবা দিনমজুর, মা নেই। শব্দরের কণ্ঠে সংকোচ। সুফিয়ান লাঠি দিয়ে মাটিতে 2 বার মৃদু আঘাত করলেন। তার চোখে মুখের অভিব্যক্তি দেখে মেজাজ বোঝা যাচ্ছে না। তিনি নিজ মনে কিছু ভাবলেন। গম্ভীর সুরে বললেন, গরিব ঘরের সুন্দরী মেয়ে, ভালো ভালো। ভাইজান, আপনি আমার প্রতি রাগ রাখবেন না, হুট করেই সব হয়ে গেল, ভাবিকেও জানাতে পারিনি।
রাগের কিছু নেই, সুন্দর জীবন কাটাতে যে জীবনসঙ্গী প্রয়োজন দেরিতে হলেও বুঝেছো, তাতে আমিই খুশি। সুফিয়ান থেমে তারপরে বললেন, গতকাল কোথায় ছিলেন? নতুন বউ রেখে রাতে বাইরে থাকা কি শোভনীয়? রাজধানীতে চাল পাঠানোর জন্য কালীগঞ্জে গিয়েছিলাম, তাছাড়া একজনকে নিমন্ত্রণ করতে যেতে হতো। সুফিয়ান উৎসুক হয়ে তাকালেন। কে সে? শব্দে বলল, আশিকুজ্জামান। শুক্রবার ছেলেকে নিয়ে আসবেন। আশিকুরের ছেলে বিলেতে থাকে না? ওনার একটা দত্তক ছেলেও আছে। সুফিয়ান শব্দরের পিঠ চাপড়ে বললেন, ভালো করেছো। ব্যবসায় লাভবান হতে গেলে আশিকুজ্জামানের মতো ধনকুব ব্যবসায়ীদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা উচিত। আপনি আমাকে বিশ্বাস করে ব্যবসার দায়িত্ব দিয়েছেন, উন্নতির জন্য জীবন দিয়ে দেবো ভাইজান। সুফিয়ান খুশি হয়ে বললেন, চলো হাঁটতে হাঁটতে কথা বলি। চলুন। দুই ভাই হাঁটতে হাঁটতে তাদের পারিবারিক কবরস্থানের কাছে পৌঁছে যায়। জুলফা জানালা দিয়ে তাদের দেখছে, তার চোখ মুখ ফ্যাকাশে। সারাটা দিন কেটে গেল গভীর আলস্য ও রাগ নিয়ে। একটা দানাও নেই পেটে। ক্ষুধায় পেটের ভেতর গুড়গুড় শব্দ হচ্ছে। খাবার নিয়ে ঘরে ঢুকে রেনু জুলফাকে বাইরে তাকিয়ে থাকতে দেখে খাবার রেখে চলে যাচ্ছিল। জুলফার তীক্ষ্ণ কণ্ঠে ধমকে উঠল, এতক্ষণ কোথায় ছিলে? আমি যে খাইনি খেয়াল ছিল না? রেনু ড্যাব ড্যাব করে তাকায়। জুলফা বিরক্তিতে আওড়ায়, তুমি তো আবার বোবা। কী জ্বালা! তোমার কর্তি কি এতক্ষণে বলেছে খাবার দিয়ে যেতে? মাথা নাড়িয়েই বোঝাও। রেনু মাথা ঝাঁকায়। জুলফা খাবারের প্লেট হাতে নিয়ে বিছানার উপর দুই পা ভাঁজ করে বসে বলল, তুমি শুধু ওই রকচটা মহিলারই গোলামি করো কেন? বেশি খেতে দেয় নাকি বাড়তি টাকা পয়সা দেয়? রেনু ডানিভাবে মাথা নাড়ায়। এসব কিছুই না। রেনু অসম্ভব সুন্দর, তবে তার দিকে তাকালেই সর্বপ্রথম চোখে পড়ে কপাল থেকে নাক বরাবর গাঢ় কালো কাটা দাগটির উপর। জুলফা খাবার চিবোতে চিবোতে বলল, নাকের দাগটা কিসের? কেউ মেরেছে? রেনু কোনো ইঙ্গিত দিল না। জুলফার কপালে ভাঁজ পড়ল। কোনো দুর্ঘটনা ঘটেছিল? এবার সে সাড়া দিল। উপরে নিচে মাথা নাড়িয়ে যেন দুর্ঘটনা ঘটেছিল। জুলফা আর ঘাটল না। অন্য মানুষের জীবন নিয়ে তার কোনো আগ্রহ নেই। সে জমিদার বধূর মতো হাত নাড়িয়ে বলল, ঠিক আছে যাও। সন্ধ্যার মৃদু অন্ধকার যখন মিলিয়ে গিয়েছে, অন্ধকারটা গাঢ় থেকে গাঢ় হতে হতে কখন জ্যোৎস্নায় পরিণত হয়েছে কান্নারত জুলফা তা মোটেই খেয়াল করেনি। সন্ধ্যা থেকে বিছানার ছোট্ট বালিশটিকে বুকের মাঝে ঝরিয়ে ধরে শব্দহীন কান্নায় সময় কাটিয়ে দিয়েছে। কতটা কষ্ট বুকের মাঝে ধারণ করলে একটা মানুষ এভাবে নিঃশব্দে কান্না করতে পারে, তা শুধু যে মানুষটি শব্দহীন দুই চোখের অশ্রু ঝরিয়েছে সেই বুঝতে পারে। দুঃখ যন্ত্রণার অগ্নিকুণ্ডের লেলিহান শিখায় প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছে বুকের খাঁচার অচিন পাখি। জুলফা চাদর খামচে ফুপিয়ে ওঠে। হঠাৎ পিঠে ঠান্ডা স্পর্শ পেয়ে থমকে গেল, চুপসে গেল। ঘাড় ঘুরিয়ে আবছা অন্ধকারের শব্দকে দেখে দ্রুত উঠে জানালার কার্নিশে গিয়ে দাঁড়ালো। শব্দের এক হাতে হারিকেন নিয়ে জুলফার মুখোমুখি দাঁড়ায়, অন্য হাত বাড়ায় চোখের জল মুছে দিতে। জুলফার রাগে মুখ ফিরিয়ে নেয়। নারী কান্না করে ঝগড়া জিততে পারে, মান অভিমান ভাঙাতে পারে, এমনকি রাগে ফুঁসতে থাকা স্বামীকেও নিমেষে মানিয়ে নিতে পারে। শব্দেরও তেমনই একজন নিরীহ স্বামী। ভেবেছিল ফিরে আরও কতগুলো কথা শোনাবে, কিন্তু ঘরে ঢুকেই যখন দেখলো জুলফা কাঁদছে, মুহূর্তে রাগ গলে পানি হয়ে গেল। কি এমন আছে নারীর চোখের অশ্রুতে? কেন এত আকর্ষণ? আক্রমণাত্মক মনোভাব ছেড়ে রাগী জেদি শব্দেরও অনুভব করছে সেই মুহূর্তে একজন শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। সে জুলফার চোখের জল মুছে দিয়ে নরম কণ্ঠে বলল, ক্ষমা চাই, আমি অনুতপ্ত। জুলফা নিশ্চুপ। শব্দের পরম সোহাগে শুধালো, এত পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছি কি খারাপ আচরণ করতে? তুমি অতিরিক্ত কথা। জুলফার চাহনি দেখে শব্দ থেমে গেল। ক্ষমা চাওয়ার মুহূর্তে পত্নীর দোষ নিয়ে কথা না বলাও সমীচীন হবে। সে হারিকেন রেখে জুলফাকে মুখোমুখি দাঁড় করে বলল, আমি তোমাকে খুব পছন্দ করে বিয়ে করেছি। তুমি এখন জমিদার বাড়ির বউ আমার। জুলফা তীব্র গতিতে জানালো, আমি তো আপনাকে পছন্দ করি না, জমিদার বউও হতে চাইনি। কেন করো না? কিসের অভাব আমার? শব্দের উৎকণ্ঠা। সে জুলফার কাজ শক্ত করে চেপে ধরল। কী চাই তোমার? সোনা গয়না বাড়িঘর সব তোমার। তোমাকে কিছু করতে হবে না, সামনে পিছনে দাসীদের লাইন লাগিয়ে রাখবো। বলো কি চাও? জুলফা ভর্ৎসনা করে হাসল। হারিকেনের নিভু নিভু হলুদ আলোয় তার চোখের জল চিকচিক করছে। সে লণ্ঠন হাতে নিয়ে ছাঝালো কণ্ঠে বলল, এই আগুন আমার শাড়ির আঁচলে লাগিয়ে দিন অথবা ফিরিয়ে দিয়ে আসুন। শব্দ অসহায় বোধ করে। এই মেয়েকে কিছুতেই বশ করা যাচ্ছে না, তার ঔদ্ধত্য কিছুতেই কমে না। সে কাট কাট গলায় বলল, এখন তোমার সাথে আমাদের সম্মান ঐতিহ্য খ্যাতি জড়িয়ে গেছে। তুমি আমার সঙ্গে এই পরিবারের সঙ্গে মানিয়ে নাও, এটাই তোমার ভবিতব্য।
তোমার জন্য কোনো রকম বিশৃঙ্খলায় যেন না পড়ি, এই পরিবারের কোনো অসম্মান যেন না হয়। জুলফার দৃষ্টি কঠোর হলো। অসম্মান হলে কি করবেন? গলা টিপে মেরে ফেলবো। শব্দের কিছু বুঝে ওঠার পূর্বে জুলফা তার হাত নিজের গলায় চেপে ধরে বললে, মেরে ফেলুন। জুলফার চোখের তারায় জ্বলছে হারিকেনের আগুনের প্রতিচ্ছবি। মুখখানা কি অপরূপ দেখাচ্ছে। শব্দের মোহগ্রস্ত হয়ে পড়ে। প্রেমে পড়ার অন্তিম বয়সে এসে যখন সে ভেবেছিল আর কখনো প্রেমে পড়া হবে না, তখন জুলফার তেজস্বিত সুন্দর চোখের সাক্ষাৎ ঘটল। সঙ্গে সঙ্গে ধুলোয় পরিণত হয়ে গেল অবিবাহিত থাকার পণ। শব্দের চোখের শীতলতা টের পেয়ে সরে যেতে গেলে গভীর আলিঙ্গনে আটকা পড়ে জুলফা। শব্দের গলার স্বর নামিয়ে বলে, একবার আমাকে মন থেকে কবুল করে নাও। সব সময় প্রতিদ্বন্দ্বী অপছন্দের মানুষ ভেবো না। নিশ্চয়ই আমার মধ্যে ভালো কিছু আছে, সেগুলো ভাবো। একদিন তুমিও ভালোবাসবে। ভালোবাসার কথা শুনতেই জুলফার চোখের পর্দায় ভেসে উঠে নাম না জানা এক পুরুষের হাস্যোজ্জ্বল মুখ, যা প্রেমের আগুনে দগ্ধ হয়ে গেছে জুলফার মতো সুন্দরী পতঙ্গ। সে শরীরের সবটুকু শক্তি দিয়ে শব্দকে ঠেলে সরাতেই যাবে, তখন বনের দিকে দৃষ্টি পড়ল। একটা সংকেত, একটা আলো ওদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। মাঝরাত, চারপাশ থেকে ভেসে আসছে হুতুম পেঁচার ডাক আর শেয়ালের আর্তনাদ। জুলফা সপ্তপর্ণে স্বামীর নগ্ন বুক থেকে সরে যায়। একবার তাকিয়ে নিশ্চিত হয় শব্দের গভীর ঘুমে আচ্ছন্ন। সে আর বিলম্ব করল না। একটা ব্যাগে নিজের কটা শাড়ি ঢুকিয়ে জুতা খুঁজে না পেয়ে খালি পায়ে বেরিয়ে পড়ে। ভক্ষিত তৃণের উপর দিয়ে প্রাণপণে দৌড়াতে থাকে বনের দিকে। তাহলে আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। আসসালামু আলাইকুম সবাইকে।